আপকি আদালতে ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের রূপ বদলাতে থাকেন। এখন কিউকি সাস ভি কবি বহুতি টাইটেল সঙ্গে বলা হয়েছে যে রিস্তোকে রূপ বদলতে হয়, সবচেয়ে বেশি রূপ তো আপনি বদলেছেন। কিন্তু এটা অভিযোগ কি করে হয়ে গেল? জন্ম হয় কন্যার রূপে, বড় হয় মহিলার রূপে, ঠিক আছে? বিয়ের পর পত্নী থেকে বৌমা হয়ে যায়, ঘরে বৌমা এলে শাশুড়ি হয়ে যায়। তো এটা তো মেয়েদের সাধারণ জীবন। না, আপনার কেসে এটা সাধারণ ব্যাপার নয়। আপনার একটা রূপ আমরা পার্লামেন্টে দেখেছি, আমি দর্শকদের দেখাচ্ছি, আপনি পার্লামেন্টে কেমন রূপ দেখান। माफी मांगो इस देश से, माफी मांगो सोनिया गांधी आदिवासियों से, माफी मांगो औरतों से, माफी मांगो गरीब से। भारत की हत्या की बात पर कांग्रेस पार्टी ने ताली पीटी आज इस सदन में। इस बात का संकेत पूरे देश को दिया कि मन में गद्दारी किसकी है। यू आर नॉट इंडिया बिकॉज यू डिफाइन करप्शन इन इंडिया। यू आर नॉट इंडिया बिकॉज यू डिफाइन इनकॉम्पिटेंस। अगर हिम्मत हो राहुल गांधी में तो आकर भारत के ऊपर इस प्रकार का कटाक्ष करने वाले डीएमके के अपने साथी का खंडन करके बताएं। এখন এরকম তো কোনো সাধারণ নারী করতে পারে না। না, এখানে যত মেয়েরা এসেছেন তাদের জিজ্ঞাসা করুন, দেশের ওপর কেউ যদি অভিযোগ আনে তারা কি চুপচাপ বসে মজা দেখবেন? আপনি 3টে ক্লিপিং দেখালেন পার্লামেন্টের। প্রথম ক্লিপিংয়ে কি ছিল? মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে কলঙ্কিত করার মতো পাপ ওরা করেছিল। সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস তো উনি নিজেই। যদি ওনার অপমান হয়, আপনার কি মনে হয় আমাদের জাজ সাহেব চুপচাপ বসে থাকবেন? না। ওনার অপমান কেন করা হয়েছে? কারণ উনি একজন মহিলা। আর যদি সংসদে বসে মহামান্য রাষ্ট্রপতির অপমান আমরা সহ্য করে নিই, তাহলে সেটা নিজের জন্য অপমান। উনি দেশের প্রথম নাগরিক। একটা গরিব পরিবার থেকে একজন আদিবাসী মহিলা, এত কষ্ট করে উনি নিজের স্বামীকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, তাও উনি দেশের সেবা থেকে সরে আসেননি। সংসদে ওনার অপমান হবে আর আমরা চুপচাপ বসে শুধু মজা দেখে যাব? আর দ্বিতীয় যে ক্লিপটা আপনি এখানে সকল জনগণকে দেখালেন, ওতে আমার কেন মাথা গরম হয়েছিল জানেন? দিল্লিতে একটা ইউনিভার্সিটিতে গিয়ে বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে। তো আমরা সেটা বসে বসে সহ্য করে নেব? তো আমি কেন, মহিলারা কেন, এখানে যত নাগরিক বসে আছেন ওনাদের সামনে যদি এমনটা ঘটতো, আপনার কি মনে হয় ওনারা চুপচাপ বসে মজা দেখতেন? একদম নয়, বলুন। আর এই ব্যাপারে মহিলা পুরুষের কোনো ভেদাভেদি নেই। যে কোনো ভারতীয়, এই যে নিচে 4-5 জন বসে আছেন, ওনাদের জিজ্ঞাসা করুন না, দেশকে যদি কেউ গালি দেয় তাহলে কি এনারা চুপচাপ বসে মজা দেখবেন? না, আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। আমি আপনার আরেকটা রূপ দেখাচ্ছি। পদ্মেশ্বরী। এটা তো মিম। যেমন সংসদ আপনার কথায় গমগম করে, এখানে আপনার চরিত্র কিছু না বলে অনেক কিছু বলে দেয়। এটাই আমি বলছিলাম যে রূপ কি করে বদলে গেল। সংসদে আপনি যাকে দেখেছেন সেটা হলো আমার আসল রূপ, এটা হলো কাল্পনিক রূপ। তো সংসদে আমি বাস্তবের মোকাবিলা করছিলাম, আর এটা যে আপনি দেখাচ্ছিলেন সেটা একটা কাল্পনিক চরিত্র তুলে ধরেছিলাম। এই কল্পনাতে একটা যৌথ পরিবারে বৌমার যে কি ভূমিকা হয়, আর যৌথ পরিবারের এমন নয় যে সব ভালো, এই যে আপনি প্লটটা দেখাচ্ছেন,
তো তুলসী যাকে মারছে সে তার নিজের ছেলে। আর কেন মারছে? কারণ সে একটা মহিলাকে ধর্ষণ করেছিল। তো একজন সাধারণ ভারতীয় নারী যখন আপনি ন্যায় বিচারের কথা বলেন, সেখানে সে নিজের মানুষের বিরুদ্ধে যেতেও পিছু পা হয় না। তো এটা রোল রিভার্সাল নয়, যেখানে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করা, আর কিছুই না। এটা কি সত্যি যে শুরুতে আপনাকে কেউ অ্যাক্টর মনে করতো না, স্টার মনে করতো না? প্রথম দিন যখন আপনি গিয়েছিলেন কিউকির সেটে, চৌকিদার বলে দিয়েছিলেন আপনি বিল্ডিং এর ভেতরে যেতে পারবেন না। তো এখন আর এরকম কিছু হয় না, কিন্তু যখন আমি ছোট ছিলাম, জিন্স টি শার্ট, চটি আর ঝোলা ব্যাগ নিয়ে কাজে পৌঁছচ্ছিলাম, আর আমি চৌকিদার দাদাকে বলি, দাদা একটু ভেতরে যেতে দিন না। উনি বলেন কি দরকার? আমি বললাম না, আমার ভেতরে শুট আছে। উনি বলেন যাও এখান থেকে। আমি বলি দাদা আমি সত্যি একজন অ্যাক্টর। তো উনি বলেন ভেতরে কি কাজ আছে? আমি বলি ওই যে তুলসী আছে না। উনি বলেন আরে ধ্যাৎ, তুলসী কারোর সঙ্গে দেখা করে না। আমি বলি আরে না না, আমি ওই রোলটাই করি। হ্যাঁ, এইরকম হয়েছে। তবে এটা হয়তো প্রভুর ইশারাও ছিল যে রাজাজি, কারণ যখনই আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, যে জায়গা থেকে হয়েছি সেখানেই শিখরে পৌঁছেছি। আমি তো এটাও শুনেছি যে একতা কাপুরও আপনাকে প্রত্যাখ্যান করেছিল। প্রথম যখন আমি যাই, আমি কিছু কিছু জিনিসের জন্য অডিশন দিয়েছিলাম। আর আমি কোনো কন্ট্রাক্ট পূরণ করার জন্য বালাজির অফিসে পৌঁছাই। আজও মনে আছে সেদিন আমার জন্মদিন ছিল। আর আমার বাবা ওটাই শেষবারের জন্য আমাকে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন, এবার যদি কাজ খুঁজে না পাও, আমি যেখানে বলেছিলাম সেখানেই তোমার বিয়ে দিয়ে দেবো। তো আমার মাথায় ওই স্ট্রেসটা ছিল, ওরে বাপরে। আর বাবা এই ধরুন অফিসে ঢোকার আধ ঘন্টা আগেই আমাকে এই কথা শুনিয়ে দিয়েছিলেন। তো আমি যখন যাই, আমি বলি দাদা তাড়াতাড়ি কন্ট্রাক্ট নিয়ে আসুন, কোনো একটা হিরোইনের তৃতীয় বোনের রোল, আমি বলি যা কিছু হোক কাজ তো নিয়ে আসুন। তো একতা কাপুর নিজের অফিসে বসেছিলেন, ওনার সঙ্গে জনার্দন নামের একজন পণ্ডিতজি বসেছিলেন। তো দূর থেকে ওই পণ্ডিতজি বলেন এই মেয়েটা যেই হোক একে এক্ষুনি ধরো। উনি বলেন কেন? আসলে তিনি মানুষের চেহারাটা পড়তে পারেন অ্যাপারেন্টলি। বলেন এই মেয়েটা দারুণ কাজে আসবে, কিছু একটা আছে এর মধ্যে, একেই কাস্ট করো তুলসী, আমি শুনতে পাই। তো এই কথাবার্তা আমি শুনে ফেলেছিলাম। তারপর একটা বাইরে আসেন, বলেন কি নাম তোমার? তো আমি বললাম স্মৃতি মালহোত্রা, আমার বিয়ের আগের এটাই নাম ছিল বাবার বাড়িতে। তো উনি বলেন কি সাইন করছো? আমি বলি এই যে ম্যাডাম। তো উনি কন্ট্রাক্টটা নেন আর ছিঁড়ে ফেলে দেন। আমি বলি এ কি হলো, আমার চাকরি চলে গেল? তো উনি বলেন না, নতুন কাগজ নিয়ে এসো। তাতে কিউকি সাস ভি কবি বহু থি লেখা ছিল, তুলসী লেখা ছিল। আর আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমার আগের কাজের কাগজটা ছিঁড়ে ফেলেছিল। তো উনি দেখেন আমার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেছে। উনি বলেন কি প্রবলেম হয়েছে? আমি বললাম ম্যাডাম বার্থডে ছিল আজ, এই একটাই শেষ ভরসা ছিল। উনি বলেন এই মেয়ের জন্য কেক নিয়ে এসো। আমি ভাবছি এসব কি হচ্ছে? উনি বললেন তুমিই আমার তুলসী। আমি বললাম হ্যাঁ। তো উনি বললেন জানো তুমি ইতিহাস রচনা করতে চলেছো। আমি বলি ইতিহাস নয়, এটা বলুন স্যালারি আপনি কত টাকা দেবেন। তো উনি ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলেন আর আমি চেকের অপেক্ষায়। কিন্তু ইতিহাস তো রচিত হয়েছে। ইতিহাস রচিত হয়েছে। আর এখানে তো ছোটরা বসে আছে, বড় যারা আছেন তাদের হয়তো মনে আছে সেই সময় আরও একটা বড় শো অমিতাভ বচ্চনজি নিয়ে আসতে চলেছিলেন। তো আমাদের একটা এমন স্লট দেওয়া হয়েছিল যখন কেউ টিভি অনও করতো না। আমি বলি রাত 10:30টায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় কি ইতিহাস রচিত হবে? কিন্তু ধীরে ধীরে দর্শকরা দেখতে শুরু করেন, পছন্দ করতে থাকেন, আর হ্যাঁ আমার শিখরে পৌঁছে দেন। প্রথমে আপনাকে নোটিস করেছিলাম উলালা যে শোটা ছিল। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আপনারা হয়তো ওটিটিতে দেখেছেন না, নীলামকে দেখেছিলেন অ্যাক্টর? হ্যাঁ, নীলাম কোঠারিকে দেখেছিলেন তাহলে। তো একদিন সে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে গেল যখন, তখন প্রডিউসার বলেন একটা মেয়ে ছিল হিন্দিভাষী, ওকে ডাকো। তো আমি পৌঁছাই, আমি বলি হ্যাঁ বলুন। তো উনি বলেন তুমি হিন্দি পড়তে পারো? আমি বলি হ্যাঁ। এ তো বড় অদ্ভুত প্রশ্ন। উনি বলেন এই অ্যাক্টর অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে এই পার্টটা করতে হবে, চটপট করে দেবে? তো ওনাদের মনে হয়েছিল আমি নতুন মেয়ে, আমার অনেকটা টাইম লাগবে, তাই 9 ঘন্টার শিফট রাখেন। কিন্তু আমি তো চটপট 1 ঘন্টাতেই পড়ে দিই, কাজ শেষ হয়, 8 ঘন্টা বেঁচে থাকে। ওনারা বলেন এই তো বেশি সাশ্রয়ী মেয়ে দেখছি। তো সব প্রডিউসার একে অপরকে ফোন করে বলেন এই যে মেয়েটা বেশ সাশ্রয়ী, টাকাও বেশি নেয় না, প্রচুর কাজ করে, একে চাকরি দেওয়া যাক। তো এমন একটা ট্রেন্ড হয়ে গেল, সবাই সবাইকে ফোন করতে থাকে। তো একজন বিখ্যাত অ্যাক্টর অর্জুন কাপুর,
ওনার যে দিদা সতীশ্বরী, মোনা কাপুরের যিনি মা ছিলেন, উনি আমাকে ডাকেন। রাহুল রাবেলের নাম নিশ্চয়ই শুনেছেন, উনি আমাকে ডাকেন। আর শোভা কাপুর ডেকেছিলেন। আর ফোন আসে, আমি জিতেন্দ্র সাহেবের ওখান থেকে বলছি, কি জানি কোন জিতেন্দ্র। আরে ভাই, একটা জিতেন্দ্র, কি বোকা ভাবুন। আমি বলি আচ্ছা, কিন্তু উনি আমায় কেন ফোন করছেন? উনি বলেন আসুন, আপনাকে টেস্টের জন্য ডাকা হচ্ছে। তো এটাও কি সত্যি কোনো গ্যারাজে ইন্টারভিউ নেন? আর গ্যারাজে ইন্টারভিউ নিয়েছিল সেই সময় রজনী সিরিয়াল, আপনারা ছোটবেলায় হয়তো দেখেছেন, প্রিয়া তেন্ডুলকর সেখানে শুটিং করছিলেন। তো সে আসে, এই বাচ্চারা পুরো হিস্ট্রি রিভাইজ করবে, সেটা কে? সে আসে আর আমাকে দেখে বলে যে এটা কে? উনি বললেন নতুন বাচ্চা। আমাকে বলে বেস্ট অফ দ্য লাক, ভালো করে করো। আমি তো চোখ বড় বড় করে দেখছিলাম, এত বড় একজন লেজেন্ড। তো ওখানে গ্যারাজে আমি আমার ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু ফেল করেছিলাম। তো সেই জন্যই বলছিলাম, সব সময় জয় হয় না, অনেকবার ফেলিওরও আমার ইতিহাস ধরে রেখেছে। ফেলিওর তো আপনি অনেক দেখেছেন। আপনার আহ। হিস্ট্রি যতই দেখি ততই নতুন নতুন জিনিস খুঁজে পাই। মিকার একটা অ্যালবাম করেছিলেন, হ্যাঁ, মিকাকে চেনে এই জেনারেশন? সাवन में लग गई आग। তো শ্রাবণ নয়, আগুনটা আমি ছিলাম। হ্যাঁ, ছোট ছোট চরিত্রে দেখুন, এক তো আপনি দিল্লি থেকে আসেন, আপনার পরিবারের কেউ কখনো অ্যাক্টিং করেনি, আপনার বাবা মা এই সিদ্ধান্তের বিরুদ্ধে, খাবারের জন্য 2 টাকাও যদি না থাকে, সেই সময় ধৈর্য, মর্যাদা, সততার সাথে যে কাজই পাবেন, এমনকি যদি তা এক্সট্রাও হয়, দৃঢ়ভাবে কাজ করো, তখন মাঝে মাঝে ঈশ্বরও বলেন তথাস্তু, যাও বাচ্চা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোর ভাগ্য ফিরে যাবে। তো এইরকম অনেক ছোট ছোট কাজ করেছি। লোকজন জানতো না, একদিন এটা ইতিহাস হয়ে যাবে। কিন্তু আমি যখন জীবনের দিকে ফিরে তাকাই, আমি কৃতজ্ঞ সেই লোকগুলোর কাছে যারা একজন আনকোরা, একজন আননোনকে একটা সুযোগ তো দিয়েছিল। তো আমার জীবনের লক্ষ্য হয়ে ওঠে যে আমি যতটা সম্ভব পারবো, আমি কোনো একজন ইয়াংস্টারকে, সে এমন একজন ব্যক্তিকে যার কোনো নাগাল নেই, কোনো পরিচয় নেই, তেমন কাউকে সুযোগ দেব, যেমন আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। মডেলিং এর দিনগুলোর ছবি আমি দেখেছি, তার আগেরও। একদম স্টানিং পিকচার, সত্যি। স্টানিং তো নয়, কিন্তু দেখাই লোকজনকে হে ভগবান। क्योंकि स्मृति भी कभी पतली थी। এগুলো মিস ইন্ডিয়ার ছবি। আজ আমাকে দেখে মনে হচ্ছে না, কিন্তু আমি মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলাম। এইসব জিনিস কিন্তু আজ আমি জনগণকে বলতে চাই, একটা রহস্য আছে যেটা রজতজিও খুলছে না, বলে দেব। এই যেটা দেখছেন, এটা 1998 এর, আর 1995 থেকে 1997 পর্যন্ত আমি যেখানে কাজ করতাম, সেখানকার প্রধান রজতজি ছিলেন। উনি কখনো, তো আমি একদম বটম অফ দ্য পিরামিড ছিলাম, আর রজতজি শীর্ষে ছিলেন। তখন তিনি নিউজ পড়তেন। জি নিউজে ছিলেন, আর গোয়াতে স্ট্রিঙ্গার ছিলেন আমি। স্মৃতি ইরানি। কে জানতো সাফল্য পেয়ে একদিন বসের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপকি আদালতে। আমার মনে হয় অনেকেই আজ আপনারা যে আদালতে এসেছেন, আপনারা যে বিল্ডিংয়ে রয়েছেন, সেই বিল্ডিংয়ের ভিতটা আমি তৈরি হতে দেখেছি। দেশের রাজনীতিতে পা রেখে যখন আমি প্রথমবার দিল্লিতে আসি, তখন সেখানে দূর থেকে ভিড় দেখতে হাজির ছিলেন রজত শর্মাজি। আপনি আমাকে অনেক পুরনো জিনিস মনে করিয়ে দিচ্ছেন। আমি মনে করিয়ে দিচ্ছি যে আমি একাই বুড়িয়ে যাইনি। আরো আপনার পুরনো কথাগুলো মনে পড়ছে আমার। মনে হচ্ছে এখন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ আনছি। আপনি বিনোদ খান্নার সঙ্গে একটা ফিল্ম করেছিলেন। কোনো ফিল্ম করিনি, একটা টেলিভিশন সিরিয়াল করেছিলাম, যেটা আমি প্রডিউস করেছিলাম, লিখেও ছিলাম আমার নিজের। বিনোদ খান্নার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? একজন অত্যন্ত দক্ষ অভিনেতা, অভিজ্ঞ, কিন্তু রাজনীতিতে ওনার যে ধরনের শ্রদ্ধা ছিল, ওনার যে ধরনের প্রবণতা ছিল, তা সত্যি প্রশংসনীয় ছিল। খুবই ডিসিপ্লিন ছিলেন উনি।
আর নো ননসেন্স ব্যক্তি ছিলেন। তো ওনার সঙ্গে কাজ করা আর ওনার নো ননসেন্স অ্যাটিটিউড সার্ভাইভ করা একটা বড় সম্মানের বিষয় ছিল। ঠিকই বলেছেন, সত্যি রাজনীতি এবং ফিল্ম লাইনে খুব কন্ট্রিবিউশন ছিল বিনোদ খান্নার। বিনোদ খান্নাজির ছিল, হেমাজির ছিল, আজও হেমাজির কন্ট্রিবিউশন রয়েছে। শত্রু স্যার এখন অন্যদিকে রয়েছেন, কিন্তু আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড যারা দিয়েছিলেন তাদের মধ্যে শত্রুঘ্ন সিনহা ছিলেন। আমার মনে আছে যদি কোনো পুরনো ক্লিপ বের হয় তাহলে আমি জাজ হিসেবে ছিলাম, ঠিক আজ যেমন আপনি জাজ হিসেবে বসে আছেন, আমি জাজ হিসেবে বসেছিলাম। আর আমি যার ওপর জাজমেন্ট বা যার ওপর মন্তব্য করেছিলাম তিনি আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তো ভগবন্ত মান। হ্যাঁ, তো টেলিভিশন এবং মিডিয়া জগতে সেটা সাংবাদিক হোক, শিক্ষাবিদ হোক বা অভিনেতা যাই হোক না কেন, এমন অনেক মানুষ আছেন যারা আজও মেইন স্ট্রিমে রয়েছেন। শত্রুজির সেন্স অফ হিউমার অসাধারণ কিন্তু। এই বিষয়ে আমি কম মন্তব্য করলেই ভালো হবে। কিন্তু হ্যাঁ, এই সব স্টলওয়ার্ডস যারা রয়েছেন, আমি দত্ত সাহেবের সাথেও কাজ করেছি, যদিও তিনি কংগ্রেসে ছিলেন, কিন্তু ওনার নিজস্ব কন্ট্রিবিউশন ছিল। আর আমার মনে হয় আপনি আমিজের কথাও বলতে পারেন, কারণ সবাই বলে যে উনি খুব কষ্ট পেয়েছিলেন সেই সময়। ওনার ব্যক্তিত্ব এমন যে যদি তরবারি টানা হয় তাহলে তিনি শান্তির দূতই হয়ে থাকতে চাইবেন। আর আমরা সেই প্রজন্মের, যদি তরবারি টানা হয় যতক্ষণ না রক্তপাত হয় ততক্ষণ খাপে ঢোকে না। তো এটা দৃষ্টিভঙ্গি আর অভিজ্ঞতার পার্থক্য। হ্যাঁ, জনগণের থেকে দু একটা প্রশ্ন। તો મોટાબેન મારું કહેવાનું એમ છે કે હવે અમે તુલસીનું કયું રૂપ જોઈશું, જે જૂનું હતું ઈ કે કોઈ નવા આપણે અંદાજમાં? ગુજરાતીમાં જ વાત કરશું તો બધાને કેમ ખબર પડશે કઈ વાત થઈ? જ્યાં જાઓ ત્યાં ગુજરાતી. હા, જ્યાં ગુજરાતી ત્યાં સદાકાળ ગુજરાત. પણ উনি এটাই জিজ্ঞেস করছেন যে তুলসীকে এখন কোন রূপে দেখা যাবে। আমি এখন আপনার ট্রান্সলেটর হয়ে গেছি। কিন্তু আমার মনে হচ্ছে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। ઘરની વહુ જેમ હતી એમ જ છે, বাড়ির পুত্রবধূ যেমন ছিলেন তেমনই আছেন। પણ ફરી મળીએ આપણે. আরো একটা প্রশ্ন নিতে পারি? मी नागपूरमधून महाराष्ट्रमधून बापरे, ही काय आज मला लँग्वेजची टेस्टिंग चालली आहे का? नाव काय आहे तुमचं दादा? प्रदीप नाव प्रदीप. आहे. किती वर्ष झाले इकडे? मला 16 मध्ये आलो होतो इकडे. अरे वा, सांगा. मला एक माझा प्रश्न आहे तुम्हाला, की महाराष्ट्रात आता मराठी भाषेवरून जे विवाद सुरू आहे, तर राज ठाकरे साहेब म्हणतात की जो हिंदी में बोलेगा त्याच्या कानाखाली वाजवेल, हे खरं आहे का? আমারও তাই মনে হয়। আর আপনাকে আগে থেকেই বলে রাখছি, আমার ঠাকুমা মহারাষ্ট্রীয় এবং দাদু পাঞ্জাবি, যিনি দেশভাগের পর উত্তরপ্রদেশ থেকে গেছেন মুরাদাবাদে। আমার মামা দাদু বাঙালি। আর আমার দিদা যখন দেশভাগ হয়েছিল, তো যাকে আমরা আজ বাংলাদেশ বলে জানি, সেখান থেকে আসামের ধুবড়িতে উনি এসেছিলেন। আমার মনে হয় একজন অ্যাক্টর সম্প্রতি খুব ভালো কথা বলেছেন যে ভাষা আলোচনার বিষয়, এটা সংযমের বিষয়, জাতির প্রতি গর্বের বিষয়, আর রাষ্ট্রকে বিভিন্ন ধারার মাধ্যমে জাতিকে একত্রিত করার বিষয়। যখন ভাষা বিতর্কের বিষয় হয়ে ওঠে তখন এটা কোনো একক সমাজ, একটা শ্রেণী, একটা বর্ণ, উপবর্ণ বা রাজ্যের ক্ষতি করে না, বরং সমগ্র দেশের করে। আমরা যদি ভারতকে আমাদের মাতৃভূমি বলি, তাহলে আপনি মায়ের হাতে আঘাত করুন বা মাথায়, মায়ের হৃদয়ে ব্যথা হয়। তো আমরা 16,000 উপভাষায় কথা বলি। আমাদের 125টা সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা রয়েছে এবং আমরা আজও জোরের সাথে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা সমস্ত ভাষাকে সম্মান করি। आणि मी तुम्हाला भेटते कार्यक्रम परत. আচ্ছা, গুজরাটি মারাঠি তো হলো, এবার যদি কেউ বাংলায় জিজ্ঞাসা করতে চান তাহলে জিজ্ঞেস করুন। আপনি আচ্ছা, আমার আপনি টেস্ট বাঙালি? নিচ্ছেন আজ? ল্যাঙ্গুয়েজ টেস্ট চলছে। ল্যাঙ্গুয়েজ টেস্ট চলছেই যখন, তো আপনি কি বাঙালি? হ্যাঁ, বাঙালি। এ মা, কোথার থেকে? নামটা কি আপনার? আমার নাম সানন্দা ব্যানার্জি। কোথার থেকে আপনি? কলকাতায়, এখন নয়ডাতে থাকি। আচ্ছা। তো আমার বাংলাতে- দাদু থাকতেন সল্ট লেকে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি অরিজিনালি শান্তিনিকেতন থেকে। আরে বাবা, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই। আমার দাদু ছিলেন সল্টলেক থেকে, মানে দাদুর ভাই এরা সবাই ওখানে এখনো মামা থাকেন, আর পরিবারের 1-2 লোক দমদমে থাকে।
আচ্ছা এবার একটু আমি সহজভাবে বুঝিয়ে দিন। হ্যাঁ, তো ইনি এটাই বলছেন যে ইনি কলকাতায় থাকতেন, এখন নয়ডায় থাকেন, কিন্তু এনার বাবার যে পরিবার তারা শান্তিনিকেতনে থাকতেন। তো আমি আমার পরিচয় দিলাম ওনাকে যে আমার দাদু সল্টলেকে থাকতেন আর ওনার কিছু পরিবারের লোক দমদমেও থাকতেন। আপনার হয়েও আমি ট্রান্সলেট করে দিলাম। হ্যাঁ বলুন। আমি বাংলাতে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই যে আমাদের যে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, উনি মহিলা হওয়ার সত্ত্বেও বাংলাতে যে এত স্পেশালি হিন্দু মহিলাদের ওপর এত অত্যাচার হচ্ছে সেটার কোনো বিচার নেই, এই ব্যাপারে আপনার কি মত? উনি আমায় জিজ্ঞাসা করছেন যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার সত্ত্বেও কিভাবে মহিলাদের উপর নির্যাতন সহ্য করে যাচ্ছেন এবং বিশেষ করে হিন্দু মহিলাদের সাথে যে ধরনের দুর্ব্যবহার করা হচ্ছে তা নিয়ে তিনি মুখ বন্ধ করে রেখেছেন কেন। আমার এটাই মনে হয় দিদি যে বিষয়টা কে নারী কে পুরুষ নয়। আপনি যখন কোনো ক্ষমতার আসনে থাকেন তখন আপনার লক্ষ্য একটাই থাকে, সংবিধানের সুরক্ষার অধীনে প্রতিটি শ্রেণী, প্রতিটি বয়স, প্রতিটি ধর্ম, প্রতিটি বর্ণের মানুষকে রক্ষা করা। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে যে বাংলায় মা মাটি মানুষ সম্পর্কে আলোচনা করা হয় সেখানে বাংলার সাংস্কৃতিক আদর্শে দুর্গাপুজো একটা নেসেসিটি, একটা ওয়ে অফ লাইফ। আমরা যে বলি না মহিলাটা ধর্ষিত হচ্ছে, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, সেটা বাংলায় বা দেশের কেউ মেনে নেয় না। একজন কর্মী হিসেবে আমি বাংলায় সেই দৃশ্য দেখেছি এবং সম্ভবত দিল্লি বা নয়ডায় বসে থাকা যুবকরা জানে না যে যদি কোনো দরিদ্র পরিবারের কোনো ছেলে তৃণমূল কংগ্রেসের মমতাজির বিরুদ্ধে আওয়াজ তোলে তাহলে সার্বজনিকভাবে মাঠে তাকে ফাঁসি দেওয়া হয়। যে সব মহিলারা ভারতীয় জনতা পার্টির বুথে কাজ করেন, ফলাফল ঘোষণার পর চুল ধরে টেনে নিয়ে প্রকাশ্যে ধর্ষণ করা হয়েছিল। বিজেপি কর্মীরা যখন গ্রামে ফিরতে পারছিল না তখন সেই গ্রামের নেতারা বাজারে বসে বলেছিলেন যে তোমাদের পুত্রবধূ এবং কন্যাদের আমাদের সাথে রাতে পাঠাও, তাহলেই গ্রামে ফিরতে পারবে। তো এটাই রাজনৈতিক বাস্তবতা। আর এইসব কেবল বাংলায় নয়, কেরালাতেও বিজেপি কর্মীদের সঙ্গে ঘটেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী একজন ভদ্রলোককে রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য অভিনন্দন দিয়েছিলেন। সেই মাস্টার সাহেব, যিনি রাষ্ট্রপতির মনোনীত প্রার্থী ছিলেন, যেহেতু তিনি সংঘের একজন স্বেচ্ছাসেবক ছিলেন, তার উভয় পা কেটে ফেলা হয়েছিল। কেরালায় আমাদের অনেক কর্মীকে এমনভাবে হত্যা করা হয়েছিল, কেউ স্কুটার চালাতেন 2 টাকা আয় করার জন্য, এখান থেকে তার হাত কেটে ফেলা হয়েছিল। যদি সে আর কামাতেই না পারে, আওয়াজ কি করে তুলবে? আমি 25 বছর ধরে এই ধরনের কর্মীদের সাথে কাজ করেছি। রজতজি, আমি অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছিলাম, নরেন্দ্র ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি। আমরা সেই সময়টাও দেখেছি যখন আমাদের ক্ষমতা ছিল না, আমাদের একে অপর ছাড়া। আর রজতজি, বিজেপির সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা আমি কখনোই উপেক্ষা করব না। আমি শুনেছি যে ঝাড়খণ্ডের একজন কর্মী ছিলেন, তাকে আপনি আপনার বাড়িতে নিয়ে এসেছিলেন। আশা, ও বিদ্যার্থী পরিষদে ছিল আর 26 বছর বয়স। তো তখন কেউ তাকে বলেছিল আমি ভিক্টর ব্যানার্জির সাথে একটা বাংলা ছবি শুটিং করছি, আর তাকে বলা হয়েছিল যে আমি মহিলা মোর্চার জাতীয় সভাপতি 2011 সালে। আশা, স্মৃতি ইরানির সাথে দেখা করো, কারণ সে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয়, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল। তো সে বলে আমি কোনো অ্যাক্টরের সঙ্গে দেখা করব না। আর আশার সবেমাত্র বিয়ে হয়েছিল। তো তখন তার স্বামী বলে না না, স্মৃতি ইরানির সঙ্গে দেখা করা যাবে, চলো কলকাতায় যাই। তাই দেখা করতে এসেছিল। আর আমি বললাম আশা, তোমার বিজেপিতে যোগদান করে কাজ করা উচিত। সে ঝাড়খণ্ডের একটা আদিবাসী পরিবারের সন্তান। তাই আমি তাকে কোনোভাবে রাজি করতে পেরেছিলাম। ও আমার সাথে আমার দলের জাতীয় মন্ত্রী হয়েছিল। তো তার প্রথম বিবাহ বার্ষিকীতে তার স্বামী তাকে কেনাকাটা করাতে নিয়ে গেল আর বলল চলো আজ তোমাকে একটা উপহার দেব, আমাদের বিবাহ বার্ষিকী। সে তাকে দোকানে রেখে নিজের জন্য কিছু কিনতে গেল। আশার কাছে ফোন এলো। সেই ফোনটা নকশালদের ছিল। বলা হয় তোর স্বামীকে হত্যা করা হয়েছে, তুই বড় নেতা হয়েছিস, এসে ডেড বডি নিয়ে যা। আপনি ইমাজিন করুন, 26 বছরের একটি মেয়ে, তাকে ফোন করা হয় তুমি ঝাড়খণ্ডের রাস্তায় নকশালবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছ, গ্রামে আওয়াজ তুলেছ,
সে গুমলা দুমকার মতো জায়গায় কাজ করো, তোর স্বামীকে হত্যা করা হয়েছে, বডি নিয়ে যা। তো অবভিয়াসলি সে শকড হয়ে গিয়েছিল। আর সে আমাদের কর্মী, আমাদের পরিবারেরই একজন অংশ। আর আপনি একজন ২৬ বছর বয়সী মেয়েকে শেষ হয়ে যেতে দেখতে পারেন না। আমি আশাকে বলি, চল আমার সঙ্গে। ও মুম্বাইতে আমার সঙ্গে থাকে। যতক্ষণ না আমি অনুভব করলাম যে আশা আবার তার পায়ে শক্তভাবে দাঁড়িয়েছে, ততক্ষণ সে আমার সাথেই ছিল। তাই তাকে বলেছিলাম, জীবনে কি হতে চাও? আমি একজন নেতা হতে চাই, যাতে আমার সাথে যা ঘটেছে তা অন্য কারোর সাথে না ঘটে। আর রাজাজি ২৭ বছর বয়সের মেয়ে। আমি আশাকে বলেছিলাম যে আমি তোর জন্য একটা ছেলে খুঁজছি, তোর আবার বিয়ে করা উচিত। ও বলে, একেবারেই না, আমার জন্য আমার পরিবারের আর কেউ যেন মারা না যায়, আর আমি আমার সারা জীবন বিয়ে করব না। সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সে দুবার রাঁচির মেয়র হয়েছিল, সে বিজেপি জাতীয় মন্ত্রী হয়েছিল, এখন সে কমিশনারের সদস্য। তো আমি এটাই বলতে চাই যে আপনি রাজনীতিতে অনেক নেতাকেই দেখতে পাবেন, কিন্তু যদি একটু পর্দা সরিয়ে দেখেন তাহলে দেখবেন অনেকের জীবন সংগ্রামপূর্ণ। আর আশা, পার্টি আশাকে বাংলার দায়িত্বও দেয়। এখন দেখুন, আপনি বাংলায়, গুজরাটিতে, মারাঠিতে বলতে পারেন, আপনি পাঞ্জাবিতেও বলতে পারেন, ওহো। হিন্দিতেও বলতে পারেন। Sprachen Sie Deutsch? না, Ich sprach, aber wenn nicht. আমি হ্যাঁ। প্রথমবার মানুষকে জানাতে ওটা চাই। জার্মান ছিল তো রাজাজি, একটু যে জার্মান দর্শক কোথা থেকে পাবো? হ্যাঁ। আপকি আদালত আমাদের যে এই শোটা, সেগুলো আমরা আলাদা আলাদা ভাষায় ট্রান্সলেট করে অন এয়ার করেছি, যার আচ্ছা। মধ্যে গুজরাটি রয়েছে, বাংলা রয়েছে, মারাঠি রয়েছে, তামিল, তেলুগু রয়েছে। তো আমি চাই আপনি যে এই ৩টে ভাষা বললেন, সেগুলোই আমার তরফ থেকে দর্শকদের বলুন যে এই আপকি দেখুন, আদালত। ফ্রিতে প্রোমো করাচ্ছে। আপনারা সবাই আপকি আদালত বাংলায় দেখুন। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, આપ સૌ આવીને રજતજીનું આપકી અદાલત ગુજરાતીમાં જો, એવી મારી વિનંતી. आणि नागपूर काय बोलायचं आहे यांना? बोला, रजतजीचा प्रोमो करा तुम्ही पण. मराठीत बघा आपकी अदालत रजत शर्मावर. আপনাকে অনেক ধন্যবাদ। এই সুযোগে ওই সকল মানুষের কাছে আপকি আদালতের শো পৌঁছবে, অনেকেই তাদের নিজস্ব ভাষায় দেখছেন, কিন্তু এই প্রমোশন আমার খুব কাজে লাগবে।